সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। প্রতিবারের মতো বলে নিতে চাই, যদিও আমি এই ভিডিও সিরিজটি বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করেছি, বাট আপনাকে জেনে নিতে হবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, সো এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে এই সম্পর্কে সম্যক ধারণা রেখে নিতে হবে, তারপরে আপনাকে বুঝে শুনে মার্কেটে এন্টার করতে হবে। আজকে মেইনলি আমি এক বা একাধিক ক্যান্ডেল এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটে গতি কি করে বুঝবো এই সম্পর্কে আলোচনা করব। কিছু কিছু নতুন টপিক এখানে আলোচনা করব, লাইক পিন বার কি, বুলিশ বা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন কি, টুইজার প্যাটার্ন কি, মর্নিং এবং ইভিনিং স্ট্যান্ড প্যাটার্ন কি। এই সমস্ত প্যাটার্নগুলো আমার খুব ব্যক্তিগতভাবে প্রিয়, এগুলো সাধারণত আমি ইউজ করে থাকি। এর বাইরেও অনেক ধরনের প্যাটার্ন কিংবা অনেক ধরনের ক্যান্ডেলস্টিক রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আজকে আমরা এখানে যে জিনিসগুলো ফার্স্টে আলোচনা করব তা হলো, আমি এখানে পূর্ববর্তী ভিডিওগুলোর একটি সারাংশ তুলে ধরবো, কারণ আমি এই ভিডিওটি অনেক দিন পর নির্মাণ করছি। সো এর আগে আমি যে 6টা ভিডিও তৈরি করেছি সেখানে আমি যেসব জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো আপনাদের এখানে সামারি আকারে তুলে ধরবো। আপনাদের যদি দরকার হয় তাহলে আগের ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে আপনার এই পরবর্তী ভিডিওগুলো বুঝতে আপনার সুবিধা হবে। আর আগেই বললাম যে নতুন টপিকগুলো এখানে আলোচনা করবো সেটা হলো বুলিশ বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, টুইজার প্যাটার্ন, মর্নিং এবং ইভিনিং স্টার প্যাটার্ন। এবং লাস্টে আমি চার্টে গিয়ে দেখাবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে লাইভ মার্কেটে কী করে ট্রেড করব। তো প্রথমে পূর্ববর্তী ভিডিওগুলোর কথা আমি একটু বলে নিই। প্রথমে আমি দেখি যেখানে প্রথম যে 6টা ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে আমি কি কি টপিকে আলোচনা করেছিলাম। সেখানে আমি আলোচনা করেছিলাম ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে লাভ ক্ষতি নির্ধারিত হয়, লেভারেজ কি, ফরেক্স অ্যানালাইসিস ও ফরেক্স চার্ট, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ট্রেড করতে হয়। এবং লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে মার্কেটে গল্প কি করে বোঝা যায়। আমি সবকিছু একটা ধাপ বাই ধাপ ওয়েতে যেতে চাচ্ছি। আমার আলটিমেট উদ্দেশ্য হলো আপনাকে এমনভাবে তৈরি করে দেওয়া যাতে আপনি নিজের স্ট্র্যাটেজি নিজেই তৈরি করতে পারেন। তার সাথে যদি আপনি একটি পারফেক্ট মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আপনি অ্যাড করেন তাহলে দেখা যাবে যে আপনি মার্কেটে টিকে থাকতে পারছেন। কারণ আপনি অন্য কারো স্ট্র্যাটেজি বা অন্য কারো দেখানো ওয়েতে যদি মার্কেটে টিকে থাকতে চান সেটা আপনার পক্ষে সম্ভব না। কারণ প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী সে ট্রেড করে এবং সাইকোলজি অনুযায়ী সে ট্রেডগুলোকে ম্যানেজ করে। সো এই ট্রেড ম্যানেজ বা ট্রেড স্ট্র্যাটেজি তৈরি করা এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। একজনের স্ট্র্যাটেজি আরেকজনকে দিয়ে দিলেই যে সে সাকসেসফুল হবে এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হলো, আপনার যদি অনলাইনে একটু খোঁজাখুঁজি করেন তাহলে দেখতে পাবেন যে অনেক ফ্রি অ্যানালাইসিস, অনেক ফ্রি স্ট্র্যাটেজি, অনেক ফ্রি ইন্ডিকেটর, অনেক কিছু কিন্তু মার্কেটের রেসপেক্টে কিন্তু আপনার এই ইয়েগুলোতে, ওপেন সোর্সগুলোতে দেওয়া আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা সেগুলোকে ফলো করে বলি যে আমরা প্রফিট করতে পারছি না। তখন আমরা দোষারোপ করি কি সেই সমস্ত স্ট্র্যাটেজি যারা ডেভেলপ করেছে তাদেরকে বলি যে এই স্ট্র্যাটেজি কাজ করে না বা এই স্ট্র্যাটেজি দিয়ে কখনো প্রফিট করা সম্ভব না। অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রু না। যারা প্রফিট করতে পারে তারা কিন্তু যে কোনো স্ট্র্যাটেজি দিয়ে তারা মার্কেটের সেন্টিমেন্ট যদি বুঝতে পারে তাহলে সেখান থেকে মার্কেট থেকে প্রফিট তুলে আনতে পারে। সেম আপনার যে কোনো ইন্ডিকেটর দিয়ে যদি আপনি জানেন যে ইন্ডিকেটরটা কখন ইউজ করতে হবে এবং কি টাইপের ইন্ডিকেটর সেটা, তো সেই টেকনিক্যাল ইন্ডিকেটরটা ইউজ করে কিন্তু আপনি মার্কেটে গতি খুব ভালো করে বুঝতে পারেন। এই জন্য আপনাকে মার্কেটের বেসিকগুলো জানতে হবে। যেমন ধরেন আপনি যদি একটা ইন্ডিকেটর চুজ করেন যে ইন্ডিকেটরটা আপনাকে মোমেন্টাম ইন্ডিকেটর নির্দেশ করে, যে যখন এটা ট্রেন্ডি মার্কেট থাকবে তখন সেটা ভালো কাজ করবে, বাট আপনি সেটা কি করলেন, একটা কনসোলিডেট মার্কেটে বা একটা রেঞ্জিং মার্কেটে আপনি সেটাকে ইউজ করা শুরু করলেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। আবার রেঞ্জিং মার্কেটের জন্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো রয়েছে সেই ইন্ডিকেটরগুলো যেমন অসিলেটরি ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো যদি আপনি আপনার ট্রেন্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে ট্রেন্ডি কোনো মার্কেটের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে দেখতে পাবেন যে সেটা ঠিকভাবে কাজ করছে না। সো এই জন্য একদম বেসিক থেকে আমি শুরু করছি, সবগুলো আপনাকে জানানোর পরে আস্তে আস্তে আপনাকে দেখাবো যে আপনি নিজেই কী করে আপনার নিজের স্ট্র্যাটেজিটা নিজেই থেকে ডেভেলপ করে নিতে পারেন। তো আজকে আমি শুরু করার আগে আমি যে প্রিভিয়াস ভিডিওতে আমি যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম তার একটা সামারি এখানে দিচ্ছি। আমি দেখেছিলাম যে পূর্ববর্তী ভিডিওতে কিছু কিছু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, যেমন স্পিনিং টপ, ডোজি ক্যান্ডেল, হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার। সো এই সমস্ত ক্যান্ডেল, ইভেন মারোবজু, এই সমস্ত ক্যান্ডেল কিন্তু আমাদেরকে মার্কেটে এক একটা জিনিস নির্দেশ করে। কি নির্দেশ করে? এই লেফট সাইডে যেই ক্যান্ডেল প্যাটার্নগুলো রয়েছে সেগুলো সাধারণত মার্কেটে সংশয়, অনিশ্চয়তা বা প্রতিদ্বন্দ্বিতা এই সমস্ত জিনিস নির্ণয় করে। অর্থাৎ মার্কেট জানে না যে মার্কেট এখন কোন দিকে যাবে। আর যে সমস্ত ক্যান্ডেলে বডি একটু বড় হয়ে থাকে এবং উইকগুলো, এখানে যদি উইক নেই বাট এখানে ছোট উইক থাকতে পারে, উইকগুলো একটু ছোট হয় কিন্তু বডিটা সলিড, বডিটা অনেক বড় হয়, সেটা নির্দেশ করে যে এখানে একটা কর্তৃত্ব বা প্রাধান্য বিস্তার করছে। সো একটা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে যদি আপনি একটা কর্তৃত্ব বা প্রাধান্য বিস্তার সমূহ
সমন্বয়ে একটা ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পারেন, তার মানে কি মার্কেটে তখন সেই দিকেই মুভ করে যাচ্ছে। বাট সেই মুভ করার পরে লাস্টে গিয়ে যদি আপনি এরকম কোনো স্পিনিং টপ, ডোজি, হ্যামার এই সমস্ত ক্যান্ডেলগুলো দেখতে পান, তাহলে আপনি ধরে নিতে পারেন যে সেখানে মার্কেটটা এখন কনফিউজ, সে উপরে যাবে না নিচে যাবে, হয় সেখানে কিছুটা রেস্ট নিয়ে আবার সে আগের দিকে মুভ করতে পারে, কিংবা সেখান থেকে সে একটা ইনভার্সনের দিকে যেতে পারে। এখানে আরেকটা জিনিস আমি সহজে বলে নিই যে আমরা যখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম তখন অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, বাট এই সব কিছুই কিন্তু একটা কমনভাবে ফেলে দেওয়া যায়। যেমন ধরেন যে এই সবগুলো ক্যান্ডেল যদি আপনি লক্ষ্য করেন সবগুলো কিন্তু দেখতে একটা পিনের মতো, তাই না? সো এই সমস্ত ক্যান্ডেলকে আমরা সাধারণত পিন বার ক্যান্ডেলস্টিক বলে থাকি। এটা আমাদের সহজে বোঝার জন্য, কারণ এত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যদি আপনি মার্কেটে ট্রেড করতে যান তাহলে আপনাকে কনফিউশনের মধ্যে পড়ে যায় অনেকে নতুন যারা ট্রেড করতে থাকে। তো বেটার হলো যে সমস্ত ক্যান্ডেলগুলো আপনার সংশয় তৈরি করতেছে, যেখানে উইক অনেক বড় বাট বডিটা অনেক ছোট, লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলের বডিটা একটু ছোট কিন্তু উইকটা যে লেজটা অনেক বড়। সো সেই সমস্ত ক্যান্ডেলগুলোকে আমরা বলি হলো যে এগুলো হলো একটা পিন বার। সো এই পিন বার নিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিছু কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, এবং পিন বার নিয়ে আমি বুঝতে পারি যে মার্কেটে এখন সংশয় কিংবা প্রতিদ্বন্দ্বিতা ক্রিয়েট হতে যাচ্ছে, আর স্ট্রং ক্যান্ডেলটা থেকে আমি বুঝতে পারছি যে মার্কেট যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাচ্ছে। এটা হলো একটা বেসিক ধারণা। এই বেসিক ধারণাগুলোই আমি পরবর্তী স্টাডি যখন ডেভেলপ করবো সেগুলোতে কাজে লাগাবো। এখন আমি আসি আপনাদেরকে কিছু মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেগুলো আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় সেগুলো তুলে ধরি, এবং এগুলো যদি আপনি একটু ভালো করে ধরতে পারেন, এগুলো ধরা খুবই সহজ। যদি আপনি ভালো করে ধরতে পারেন তাহলে আপনি মার্কেটে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে আপনি সুন্দর সুন্দর ট্রেড এন্ট্রি নিতে পারেন। সো ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হলো বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এই বুলিশ ইনগালফিং প্যাটার্ন দেখে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা বুলিশ ট্রেন্ড তৈরি হতে যাবে। আর এনগালফিং এই কথাটা মানে হলো খেয়ে ফেলা বা এক্লিপস, বা আপনি মনে করেন একটা আরেকটাকে ঘিরে রেখেছে, এটাকে বলা হয় এনগালফিং। এখানে আপনি ছবিটা দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এনগালফিং প্যাটার্নটা দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয়েছে, অর্থাৎ দুইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হলো, দুইটা ক্যান্ডেল নিয়ে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা তৈরি হয়। সাধারণত এটা শক্তিশালী ডাউন ট্রেন্ডের পরে, অর্থাৎ একটা মার্কেট যখন বেয়ারিশ মোমেন্টামে আছে, মোমেন্টামের পরে যদি ছোট এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, এই ক্যান্ডেলটা হলো আপনার বেয়ারিশ ক্যান্ডেল। এই বেয়ারিশ ক্যান্ডেলের পরে যদি আপনার একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যে বুলিশ ক্যান্ডেলটা করবে কি আপনার আগের যে বেয়ারিশ ক্যান্ডেলটাকে ছিল সেটা পুরোটাকে কাভার করে ফেলবে। আপনি এখানে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বেয়ারিশ ক্যান্ডেলটা রয়েছে এটা ওপেনিং প্রাইস ছিল, এটা ক্লোজিং প্রাইস ছিল, বাট পরবর্তী ক্যান্ডেলে যখন আপনার ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস আপনার মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টটা কিন্তু আগের ক্যান্ডেলের থেকে অনেক বড়। তার মানে কি আগের ক্যান্ডেলটাকে সম্পূর্ণ সে কাভার করে ফেলেছে, কাভার করেও সে উপরের দিকে অনেকটুকু উপরে উঠে গেছে। তার মানে কি আগের ক্যান্ডেলটাকে সে খেয়ে ফেলেছে, এই জন্য এটাকে বলা হয় ইনগালফ করা। ঠিক আছে, সো এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে এসে লাস্টে ছোট ক্যান্ডেলটা আমার মিন করলো যে মার্কেটের শক্তি কমে আসতেছে, অর্থাৎ ডাউনে যাওয়ার শক্তিটা ধীরে ধীরে কমে আসতেছে। তারপরে কি হলো, তারপরে একটা বড় বুলিশ ক্যান্ডেল এসে আমার মার্কেটে মোমেন্টামটাই চেঞ্জ করে দিল, অর্থাৎ এখানে কোনো মেজর নিউজ হয়েছিল কিংবা মেজর একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের এখানে একটা সমন্বয় ঘটেছিল। এই জন্য কি হলো যে আগে যে ট্রেনটা ছিল সেটা শক্তি শেষ হয়ে আসলো, এবং বিপরীত দিকে একটা শক্তিশালী ট্রেন্ডের তৈরি হওয়া শুরু হলো। এখানে যে এনকাফি প্যাটার্ন মানেই যে সরাসরি ট্রেনটা শুরু হয়ে যাবে তা না, বাট আমি একটা ইন্ডিকেশন পেলাম মার্কেট থেকে যে এখান থেকে আপনার বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা বেয়ারিশ ডাউন ট্রেন থেকে সেটা আস্তে আস্তে আপনার বুলিশ দিকে যেতে পারে। সো বুলিশ ইনগালফিং প্যাটার্নটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার এরকম একটা ছোট ক্যান্ডেলকে একটা বড় ক্যান্ডেল খেয়ে ফেলবে, এবং তারপরে সেই দিকে মুভমেন্ট হওয়ার একটা আপনি সিচুয়েশন তৈরি হবে। অনুরূপভাবে আপনি এখানে যদি একটু ছবিটাকে দেখেন, ছবিটা দেখলে আপনি বুঝতে পারতেছেন এখান থেকে এখানে একটা ডাউন ট্রেন ছিল, এখানে আপনার ডাউন ট্রেন হতে হতে নিচে যখন আসলো, নিচে এসে কি করলো আপনার একটা ছোট বেয়ারিশ ক্যান্ডেলকে পুরো একটা বুলিশ ক্যান্ডেল খেয়ে ফেললো। এই জিনিসটাকেই বলা হয় বুলিশ এনগালফিং, এবং তারপর থেকে দেখলে মার্কেট রিভার্স করে উপরের দিকে উঠে গেল। এটা যে সুন্দরভাবে সবসময় এভাবে রিভার্স করে চলে যাবে তা না, আমি এখানে বেসিক জিনিসটা বোঝাচ্ছি। পরবর্তীতে যখন আমি আরো অ্যাডভান্স লেভেলে কিছু বোঝাবো যে কনফার্মেশন কোথা থেকে আসবে এবং কি করে আপনি মার্কেট সেন্টিমেন্টটা বুঝতে পারবেন যে বুলিশটাকে এই বুলিশ ইনগালফিং প্যাটার্ন আসলেই মার্কেটে কাজ করবে কিনা। যেমন এখান থেকে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যখন সে এই বেয়ারিশ ইনগালফিংটাকে বুলিশ ইনগালফিং এর ছোট ক্যান্ডেলটাকে টাচ করলো, টাচ করে উপরের দিকে উঠে গেল, তো এই ক্যান্ডেলটা আমাকে মার্কেটের একটা খুব সুন্দর সেন্টিমেন্ট ইন্ডিকেট করলো, যে ইন্ডিকেশনটা হলো যে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এক নম্বর কনফার্মেশন ছিল বুলিশ ইনগালফিং প্যাটার্ন, দুই নম্বর ছিল মার্কেট এখানে টাচ করে উপরের দিকে উঠে গিয়ে এই ক্যান্ডেলটা আমাকে বললো যে নিচের দিকে সে যেতে চেয়েছিল, বাট বুলিশ প্রেশারটা এত বেশি ছিল যে সেটাকে কাভার করে আবার উপরের দিকে চলে এসেছে। সো আমি এখানে এই যে একটা পিন বার তৈরি হলো, এই পিন বার দিয়ে কিন্তু খুব সুন্দর ট্রেডিং করতে পারি। আমাদের একটা ভুল ধারণা রয়েছে, আমরা পিন বার বলতে বুঝে থাকি যেখানেই পিন বার তৈরি হোক আমি ট্রেড বসাই দেবো, সেই পিন বারের যেদিকে নির্দেশ করতেছে সেই দিকে এন্ট্রি দিয়ে আমি ট্রেডটাকে বসাই দেবো। বাট দেখা যায় যে 80% ক্ষেত্রে মানুষজন এই ভুলটা করার ফলে তারা লসের সম্মুখীন হয়। কিন্তু আপনি যদি এই জিনিসটা একটু কনফার্মেশনের জন্য ইউজ করেন, অর্থাৎ বুলিশ ইনগালফিং এর সাথে যদি আপনি পিন বার ইউজ করেন, তার সাথে যদি আপনি একটা টেকনিক্যাল ইন্ডিকেটর ইউজ করেন, এর সাথে যদি আপনি ফিবোনাচি টুল ইউজ করেন, তাহলে কি আপনার দিকে অনেকগুলো
প্রবাবিলিটি চলে আসলো, প্রবাবিলিটি তখন আপনার দিকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। সো এটাই হলো ট্রেডিং এর মূল স্ট্র্যাটেজি, এটাকে আপনি তৈরি করতে হবে যে কোন কোন জিনিস দিয়ে আপনি আপনার প্রবাবিলিটি বা ট্রেড কনফার্মেশনটা আপনার পক্ষে নিয়ে আসবেন। কখনো একটা ইন্ডিকেটর বা কখনো একটা একটা মার্কেটের ক্যান্ডেল দিয়ে আপনি এটা নির্ধারণ করতে পারেন না যে এখন এটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, যদি না সেটা খুব বেশি স্ট্রং প্যাটার্ন হয় এবং মানে একটা স্ট্রং প্যাটার্ন হয় বা তার সাথে যদি মার্কেটে নিউজ থাকে তখন আপনি সেই কাজটা করতে পারেন, সেটা ডিফারেন্ট কেস। বেশিরভাগ ক্ষেত্রে ট্রেড কনফার্ম নিয়ে আপনার করাটাই বেটার, কারণ আমি আগে বলেছি যে আপনি যদি আগের ভিডিওগুলোতে দেখেন তাহলে দুই ধরনের ট্রেডার রয়েছে, একজন রয়েছে যারা রিস্কি ভাবে এন্ট্রি করে, আরেকজন রয়েছে যারা কনফার্মেশনের পরে এন্ট্রি করে। সো দুটারই কিছু প্লাস এবং মাইনাস দিক রয়েছে। সো আপনি যে ধরনের আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি বা আপনার ট্রেডিং স্টাইল যেরকম সেটার উপর ভিত্তি করে আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে সাজাতে পারেন। তো এবারে আসি বেয়ারিশ ইনগালফিং প্যাটার্নটা কি। এটা ঠিক বুলিশ ইনগালফিং প্যাটার্নের উল্টা, এটাও ঠিক দুটা ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হবে এবং দুটা ক্যান্ডেলের এখানে ঘটনা যেটা ঘটবে সেটা হলো আগে যেরকম ডাউন ট্রেন্ডে পরে তৈরি হয়েছিল এটা হলো আপ ট্রেন্ডে পরে তৈরি হবে, অর্থাৎ শক্তিশালী একটা আপ ট্রেন্ড থাকবে, সেই আপ ট্রেন্ডে এসে ধীরে ধীরে তার শক্তি হারাই ফেলবে, অর্থাৎ ছোট একটা এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তার পরবর্তীতে একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে যেটা কি করবে তার আগের বুলিশ ক্যান্ডেলটাকে পুরোপুরি খেয়ে ফেলবে। সো এটাকে বলে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এর মানে হলো বুলিশ ইনগালফিং এর ঠিক উল্টা, যে আপনার শক্তিশালী আপ ট্রেন্ডটা ধীরে ধীরে উইক হয়ে আসতেছে এবং ট্রেন্ডটা বিপরীতমুখী রিভার্সাল করতেও পারে। তো এখন আসি যে যদি আমরা চার্টে দেখি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে বুলিশ একটা মোমেন্টাম ছিল, অর্থাৎ এখানে একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডে হওয়ার পরে কি হলো এখানে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলো। এখানে যদি আমি দেখি একটা বুলিশ ক্যান্ডেল রয়েছে, সাদা ক্যান্ডেলগুলো এখানে বুলিশ ক্যান্ডেল আর কালো ক্যান্ডেলগুলো এখানে বেয়ারিশ ক্যান্ডেল। সেই কালো ক্যান্ডেলটা আগে যে সাদা ক্যান্ডেল ছিল তার সম্পূর্ণটাকে খেয়ে ফেলেছে, খেয়ে অনেক দূর নিচে চলে এসেছে, তার মানে কি এখানে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন যে তার পরবর্তী ক্যান্ডেলও কিন্তু আবার আপনি একটা কনফার্মেশন পাচ্ছেন, পিনবার পাচ্ছেন, যে পিনবারটা আপনাকে নির্দেশ করতেছে যে আমি এখন উপরের দিকে যেতে পারছি না কারণ নিচের দিকে প্রেশার আমার অনেক বেশি। সো আপনি এরকম একটা জায়গা থেকে যদি আপনি একটা ট্রেড এন্ট্রি নেন এবং ট্রেড এন্ট্রি নিয়ে সেখানে যদি আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনার আইডিয়া থাকে, আপনার যদি একটা প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আপনি সহজেই এই সমস্ত প্যাটার্ন দিয়ে প্রফিটেবল ভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারেন। সবসময় যে 100% ভাবে যে এগুলো ট্রু হবে তা না, কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ট্রেডটা আপনার পজিটিভ দিকে থাকবে। আমি পরবর্তীতে আপনাকে লাইভ চার্টে গিয়ে দেখায় দিব যে সব জায়গায় হয়তো এটা কাজ করছে না, বাট যে জায়গায় কাজ করে সেই জায়গায় কিন্তু বেশ ভালোভাবে কাজ করে। এবারে আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করি, সেটাকে আমরা বলে থাকি টুইজার টপস বা বটমস। এটার অনেক ধরনের নাম রয়েছে, আমি এখানে টুইজার টপস বা বটমস নিয়ে আলোচনা করছি কারণ এটা দেখতে অনেকটা টুইজারের মাথা, যে সে মাথাটার মতো। টুইজার হলো আপনার চিমটা টাইপের জিনিসের, আপনি দেখবেন যে দুই মাথাটা অনেক সময় একই রকম হয়ে থাকে, ডাক্তাররা সাধারণত এটা বেশি ইউজ করে থাকে। সো এই দুই মাথা একই কারণেই এই জিনিসটার নাম হয়েছে টুইজার টপস অ্যান্ড বটম। অর্থাৎ যদি আপনার এটা নিচে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি টুইজার বটমস, আর যদি মার্কেট উপরের দিকে থেকে একটা উপরের দিকে এই জিনিসটা তৈরি হয় তাহলে আমরা একে বলি টুইজার টপস। এটাও ঠিক দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয় এবং এটা বৈশিষ্ট্য হলো এই দুটা ক্যান্ডেল দেখতে অনেকটা একই রকম, অর্থাৎ আপনার যেইভাবে সে নিচের দিকে গেছিল সেভাবে আবার সে উপরের দিকে উঠে আসবে, অথবা যেভাবে সে উপরে উঠে এসেছিল আবার ঠিক সেভাবে সে নিচের দিকে নেমে আসবে। এটাও কিন্তু নির্দেশ করে যে আমরা এখানে একটা নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং ট্রেন্ড এখানে বিপরীতমুখী হতে পারে। সো এই সমস্ত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমাকে নির্দেশ করে যে যখন কোনো স্ট্রং ট্রেন্ড থাকবে, সেই স্ট্রং ট্রেন্ডে কি যখন এরকম তৈরি হবে প্যাটার্নগুলো, তখন আমরা বলতে পারি যে এখানে ক্যান্ডেলটা হয়তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে কিংবা এখান থেকে রিভার্সাল হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে আছে না সাপোর্টের কাছে আছে, সেখান থেকে মার্কেটটা ব্যাক করতেও পারে অথবা আরেকদিকে যেদিকে যাওয়ার ইচ্ছা ছিল সেদিকে যেতে পারে। কিন্তু এই প্যাটার্নগুলো কিন্তু আপনাকে যখন সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে আপনি মিলাই ফেলবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা ইন্ডিকেশন আপনাকে দিচ্ছে। সো টুইজার টপস এবং বটন আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি আপনারা অনলাইন সোর্সে সার্চ করেন এর অনেকগুলো নাম থাকতে পারে, কেউ এটাকে রেলওয়ে প্যাটার্ন বলে, কেউ এটাকে টুইন টাওয়ার প্যাটার্ন বলে। সো আপনার যেভাবে বলেন তার বৈশিষ্ট্য হলো একটাই, যেটা হলো তার দুজন দেখতে একই রকম হবে, অর্থাৎ দুটা ক্যান্ডেল দেখতে একই রকম হবে, তারপরে মার্কেটে রিভার্স করার সম্ভাবনা বেশি থাকে। এবার আসি আমার পছন্দের তিনটা ক্যান্ডেল নিয়ে কিছু প্যাটার্ন রয়েছে, দুটা প্যাটার্ন এখানে আমি আলোচনা করবো, একটা মর্নিং স্টার আর ইভিনিং স্টার। এই দুটা প্যাটার্ন আমার খুব পার্সোনালি খুব পছন্দের, এই জন্য আমি এটাকে আলোচনা করছি। এছাড়াও অনেক রকমের মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে যেগুলো আপনি ওপেন সোর্সে পাবেন এবং আপনার সাথে কোনটা খাপ খায় সেটা আপনি জেনে নিতে পারেন। কিন্তু আমার উদ্দেশ্য যেহেতু আপনাকে আমার পরবর্তীতে আমার স্ট্র্যাটেজি আমি কীভাবে ডেভেলপ করেছি আপনারা কীভাবে ডেভেলপ করতে পারেন সেটা শেখানো, নট এটা যে আমি একটা রিজিড স্ট্র্যাটেজি দেবো আপনি সেই স্ট্র্যাটেজি দিয়ে কন্টিনিউয়াসলি প্রফিট করবেন, এটা আমি আপনাকে কখনোই করবো না। আমাকে
ইনবক্সে আপনারা অনেকেই নক করেছেন, নক করে জিজ্ঞেস করেছেন আমাকে একটা স্ট্র্যাটেজি দেন, আমাকে একটা সফল স্ট্র্যাটেজি দেন যেটা নিয়ে আমি কন্টিনিউসলি প্রফিট করতে পারি। কিন্তু এটা কখনোই দেওয়া পসিবল না, যত বড় ট্রেডার হোক না কেন। আপনি যদি একটা ওয়ার্ল্ড স্ট্রিটে বড় ট্রেডারের কাছেও যান, সেও কিন্তু আপনাকে বলে দিতে পারবে না যে ঠিক এই স্ট্র্যাটেজিটা ফলো করে, এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনি 100% প্রফিট করবেন। হ্যাঁ, যেটা হতে পারে তারা একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করেছে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, যে স্ট্র্যাটেজিটা বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়, এবং এই সাকসেসফুল হওয়ার পিছনে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের সাথে সাথে একটা সেন্টিমেন্টও কাজ করে মার্কেটে, সেই সেন্টিমেন্টটাও ধরতে পারে, তারাই কিন্তু মার্কেটে এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে সাকসেসফুল হতে পারে। তো আসেন আমরা এখানে মর্নিং স্টার নিয়ে আলোচনা করি। প্রথমে বলি এটা মর্নিং স্টার কেন হয়েছে। সাধারণত আমরা চার্টে যখন প্রকাশ করি তখন কি করে থাকি, বেয়ারিশ ক্যান্ডেলগুলোকে আমরা ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে প্রকাশ করে থাকি, আর বুলিশ ক্যান্ডেলগুলোকে আমরা হোয়াইট ক্যান্ডেল দিয়ে প্রকাশ করে থাকি। সো যেটা হয়, মর্নিং স্টার হলো অনেকগুলো ব্ল্যাক ক্যান্ডেলের পরে এমন একটা প্যাটার্ন যেটা কি করবে, আপনার যে বেয়ারিশ ট্রেনটা ছিল অর্থাৎ যে ডাউন ট্রেনটা কি ছিল সেটাকে রিভার্স করে আপ ট্রেন্ড করে দিবে। অর্থাৎ এই কালো ক্যান্ডেলের পরিবর্তে সাদা ক্যান্ডেল তৈরি হবে। দিনের বেলা যেরকম সূর্যটার সাথে সাথে অন্ধকার কেটে যায়, সাদা হয়, এখানেও ঠিক সেই সেম জিনিসটাই ঘটে, যে ব্ল্যাক ক্যান্ডেলের পরে আপনার এই মর্নিং স্টার প্যাটার্ন হয়, এবং মর্নিং স্টার প্যাটার্নের ফলে আবার সাদা ক্যান্ডেলের তৈরি হওয়া শুরু হয়, অর্থাৎ বুলিশ ট্রেনটা ব্যাক করে আসে, এই জন্য নাম হয়েছে মর্নিং স্টার। সো এটা বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য হলো সাধারণত এটা ডাউন ট্রেন্ডের পরে তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো ব্ল্যাকের পরে যেহেতু হোয়াইট ক্যান্ডেল তৈরি হবে, তার মানে কি একটা ডাউন ট্রেন্ড থাকবে। সেই ডাউন ট্রেন্ডের পরে প্রথম ক্যান্ডেলটা সাধারণত বেয়ারিশ হয়ে থাকে, যেটি স্ট্রং বেয়ারিশই হতে পারে। দ্বিতীয় ক্যান্ডেলটা আপনার একটা অনিশ্চয়তা ক্যান্ডেল হবে, অর্থাৎ একটা পিন বার হবে অথবা স্পিনিং টপ হবে, ঠিক আছে, যেটা বলবে যে মার্কেট এখন কনফিউজ যে সে নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। আপনি যদি আগের ক্যান্ডেলগুলো দেখেন, তার বডিগুলো কিন্তু বেশি স্ট্রং ছিল, উইকগুলো একটু ছোট ছিল, বাট এখানে এসে আপনার বডি অনেক ছোট, উইকগুলো অনেক বড়, অনেক বড় না হলেও বডির তুলনায় অনেক বড়। সো এই জায়গাটা মার্কেট একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এবং তৃতীয় ক্যান্ডেলটা কি, তৃতীয় ক্যান্ডেলটা আগের যে ক্যান্ডেল ছিল, আগের যে দুটা ক্যান্ডেল ছিল তার ঠিক উল্টা হবে, অর্থাৎ আগে যে বেয়ারিশ ক্যান্ডেলগুলো ছিল এটা হবে একটা বুলিশ ক্যান্ডেল, এবং এই বুলিশ ক্যান্ডেলটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে। এবং এই স্ট্রং বুলিশ ক্যান্ডেলের আরেকটি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া থাকবে, যেটা এখানে আমি লিখেছি, যে প্রথম ক্যান্ডেলে মধ্যম অংশ ছাড়া যাবে। এর মানে হলো এই যে প্রথম ক্যান্ডেলটা ছিল এর অর্ধেক যে জায়গাটা রয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজ হবে সেই অর্ধেকের উপরে, অর্থাৎ মধ্যে যে জায়গা ছিল প্রথম ক্যান্ডেলে তার উপরে ক্যান্ডেলটা ক্লোজ হবে। তাহলে নির্দেশ করলো কি, তাহলে দেখেন এখানে গল্পটা কি দাঁড়ালো, যে এখানে স্ট্রং বেয়ার মার্কেট ছিল, তারপরে সে একটু কনফিউজড হয়ে গেল, তারপরে মার্কেট চেঞ্জ করে সেই স্ট্রং বুলিশ হয়ে গেল। তার মানে এখানে তিনটা সমন্বয়ে আমি লাস্টে পেলাম যে ট্রেনটা উইক, ট্রেনটা স্ট্রং ছিল, উইক হলো, রিভার্স করলো। সেই মর্নিং স্টার প্যাটার্ন এর সাথেও যদি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স মিলান কিংবা আপনার ট্রেডিং কনফার্মেশন মিলান, তাহলেও কিন্তু খুব সুন্দর সুন্দর সিগন্যাল তৈরি হয়। এবং এর মানে আপনাকে যেটা বললাম যে একটা ট্রেডিং শক্তি শেষ হয়ে আসবে এবং বিপরীতমুখী পরিবর্তন হতে পারে। এর ঠিক উল্টা, অর্থাৎ যদি আপনি দেখেন যে অনেকগুলো সাদা ক্যান্ডেলের পর, অর্থাৎ দিনের পরে যদি রাতের সূচনা হয়, অর্থাৎ সন্ধ্যার পরে যে রাত নেমে আসে, এখানেও ঠিক যে সাদা ক্যান্ডেলগুলোর পরে ঘুরে যদি আপনার অন্ধকার ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ যদি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তার মানে হলো সেটা হলো ইভিনিং স্টার প্যাটার্ন। এটা ঠিক মর্নিং স্টারের উল্টা, বাট মর্নিং স্টারের ছিল আপনার একটা ডাউন ট্রেন্ডের পরে তৈরি হবে, আর ইভিনিং স্টার হলো একটা আপ ট্রেন্ডের পরে তৈরি হবে। এর বৈশিষ্ট্য সেম, প্রথম ক্যান্ডেলটা বুলিশ হতে হবে যেহেতু এটা আপার ট্রেন্ডে ছিল। সেকেন্ড ক্যান্ডেলটা আপনার একটা কনফিউশন ক্যান্ডেল হতে হবে, অর্থাৎ এখানে আপনি অনিশ্চয়তা প্রকাশ করবে, এটা একটা পিনবার হতে পারে, স্পিনিং টপ হতে পারে। এবং থার্ড ক্যান্ডেলটা অবশ্যই রিভার্স ক্যান্ডেল হবে, অর্থাৎ আগে যদি বুলিশ ক্যান্ডেল থেকে থাকে তাহলে এটা বেয়ারিশ ক্যান্ডেল হবে, এবং বেয়ারিশ ক্যান্ডেলটা অবশ্যই প্রথম যে ক্যান্ডেলটা ছিল তার মধ্যের জায়গাটা ক্রস করে নিচের দিকে নামতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে এখানে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। এবং এর মানে হলো যে এই ট্রেন্ডের শক্তিটা ধীরে ধীরে কমে আসতেছে, এখন এই ট্রেন্ডটা রিভার্স হতে পারে। এটা মানে যে সবসময় 100% রিভার্স হবে তা না, কিন্তু একটা আপনাকে ইন্ডিকেশন দিল যে এখন রিভার্স হওয়ার পসিবিলিটি বেশি আছে, কারণ মার্কেটের সেন্টিমেন্ট ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে বুলিশ আস্তে আস্তে মার্কেট থেকে সরে যাচ্ছে, এবং বেয়ারিশ ট্রেডার যারা আছে তারা আস্তে আস্তে মার্কেটে এন্টার করছে। সো এইটি হলো মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। তো আমি এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম, বা আগের ভিডিওতে আমি যেগুলো জিনিসটা আপনাদের আলোচনা করেছি, যে সেগুলো হলো সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন, এগুলো নিয়ে আলোচনা করেছি। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এর আগের ভিডিওতে আমি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। আজকে সেটাকে একটু সামারাইজ করে শর্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, এবং তার সাথে আমি কিছু মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এবং লাস্টলি যে পার্টটা সেটা হলো অন্য টুলসের সমর্থন। এই অন্য টুলসের মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে মিনস এর মধ্যে আপনার টেকনিক্যাল ইন্ডিকেটর থাকতে পারে, এর মধ্যে আপনার ফিবোনাচি টুল থাকতে পারে, এখানে আপনার গান চার্ট থাকতে পারে। সো এগুলো আপনার নির্ভর করছে যে আপনি কোনটা আপনার সাথে খাপ খায়। সেই খাপ খাওয়া জিনিসটা আপনি যদি এখানে অ্যাড করেন, তাহলে এই তিনটা সমন্বয়, অর্থাৎ সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইনের একটা আইডিয়া, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের একটা আইডিয়া, যে দুটো আমি অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং অন্য টুলসের সমর্থন নিয়ে আপনি একটা সফল ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। তো আমি প্রত্যেকবার যেটা করে থাকি, সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আমি আলোচনা করেছিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তখন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে, তখন আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ধারণা ইন্ট্রোডিউস করি নাই, এই জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওইখানে আলোচনা করি নাই। শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনাকে দেখিয়েছিলাম যে কি করে
ট্রেড এন্ট্রি নেওয়া যায় বা কি করে ওখানে আপনি বুঝতে পারেন যে ট্রেডটা এখন এখানে বাধা খাবে, ওই নাকি উপরের দিকে যাবে নিচের দিকে যাবে। এখন আমার সাথে নতুন আরেকটা টুল ধরতে হলো, সেটা হলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সো প্রথমে যখন আমি দেখেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, এখন আমি সেটার সাথে একটা ক্যান্ডেলিস্টিক অ্যাড করবো প্যাটার্ন। সেই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কি করে আমি লাইভ চার্টে ট্রেড করতে পারি সেটা নিয়ে ডিসকাস করবো। এবং পরবর্তীতে আমি যখন নেক্সট ভিডিওগুলোতে অন্য টুলসগুলো নিয়ে আলোচনা করবো, তখন আমি দেখাবো আপনাদেরকে যে এই তিনটা সমন্বয় ঘটায় এবং সাথে সাথে আপনি কি করবেন। এটা তো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে সাথে আপনাকে অ্যাড করতে হবে, মনে রাখতে হবে আমাদের ফরেক্স কিন্তু তিনটা জিনিসের উপর তৈরি করা হয়েছে, মানে তিনটার উপর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সো আমি এখন এখানে যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছি, তো টেকনিক্যাল অ্যানালাইসিসের তিনটা পার্ট যখন আপনি কভার করতে পারবেন এবং সেখানে ট্রেডিং কৌশল ডেভেলপ করতে পারবেন, তার মানে আপনি টেকনিক্যালি সাউন্ড হলেন। তারপরে আপনাকে ফান্ডামেন্টাল সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। একটু যদি ফান্ডামেন্টাল সম্পর্কে একেবারে আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি টেকনিক্যালি হয়তো ট্রেডগুলোকে খুব সুন্দর করে তৈরি করলেন যে এখানে এন্ট্রি নেবে, এখানে এক্সিট নিব, বাট একটা মেজর নিউজ আছে আপনাকে কিন্তু মার্কেট থেকে বের করে দিতে পারে, আপনার স্টপ লস হিট করে দিতে পারে। সো আপনাকে এই আইডিয়াটা রাখতে হবে যে কখন কখন ফান্ডামেন্টাল মেজর নিউজ আসতে পারে। এবং থার্ড হলো মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, যে আপনার ফান্ডামেন্টাল নিউজও আপনাকে ইন্ডিকেট করছে উপরের দিকে যাবে, আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করছে আপনি উপরের দিকে যাবে, কিন্তু লাস্টে গিয়ে দেখলেন যে আপনার ট্রেডটা নিচের দিকে গেল। কেন গেল সেটা কিন্তু মার্কেটের সেন্টিমেন্টের উপর নির্ভর করে। আপনি একটা ক্যান্ডেলের প্যাটার্ন বা আপনি একটা মার্কেটের মুভমেন্ট থেকে কিন্তু বুঝতে পারবেন যে এটা নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি। ঠিক আছে, এইগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো, বাট এখন আমি যেহেতু এই দুটো জিনিস নিয়ে আলোচনা করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সো এই জিনিসগুলো নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কি করে মার্কেটে ট্রেড করা যেতে পারে। তো আমি এখন লাইভ চার্টে যাই। আপনার লাইভ চার্ট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ইউরো ইউএসডির মান্থলি চার্ট ওপেন করা আছে। আমি মান্থলি চার্ট থেকে আসতেছি, কারণ মান্থলি চার্টে আপনার প্যাটার্নগুলো খুব ভালো বোঝা যায়। ঠিক আছে, এই প্যাটার্নগুলো আপনার সব টাইম ফ্রেমে কাজ করে, অর্থাৎ আপনি যখন মান্থলি থেকে আপনি ডেইলিতে আসবেন, ডেইলি থেকে আপনি আওয়ারলি চার্টে আসবেন, আওয়ারলি থেকে 5 মিনিট বা 15 মিনিটের চার্টে আসবেন, সবখানে এগুলো কাজ করে। কিন্তু বড় টাইম ফ্রেমে আপনার নয়েজ কম, যেটা আমরা সবসময় বলে থাকি যে বড় টাইম ফ্রেমে আপনার নয়েজ খুব কম থাকে। নয়েজ কম মানে আপনার উঠানামা খুব কম থাকে, মুভমেন্টগুলো খুব সুন্দর করে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যায়। কিন্তু যখন আপনি যত ছোট টাইম ফ্রেমে যাবেন, আপনার নয়েজ বাড়তে থাকবে, আপনার ফলস সিগন্যালও বাড়তে থাকবে। এখানে একটা আমি এটা বারবার বলে থাকি, এখানে নবী ট্রেডাররা একটা ভুল করে থাকে। তারা প্রথমে যে কাজটা করে থাকে, তারা মনে করে যে যত ছোট টাইম ফ্রেম তত ভালো মনে হয় ট্রেড করা যায়, এবং সেখান থেকে তারা শুরু করে এবং দেখা যায় যে অনেকগুলো ট্রেড তারা নিতে পারছে, এই জন্য তারা হ্যাপি। বা দেখা যাচ্ছে তাদের ট্রেডিং এরর বেশি হচ্ছে, অর্থাৎ তাদের স্টপ লস দেখা যাচ্ছে বেশি হিট করছে, ক্ষতিটা বেশি হচ্ছে। তো ব্যাপার যেটা হলো, আপনাকে বুঝতে হবে আপনি কোন ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার। আপনি কি স্ক্যাল্পিং করবেন, আপনি কি ডে ট্রেড করবেন, নাকি আপনি লং টার্ম ট্রেড করবেন। ঠিক আছে, সো আপনার উপরে নির্ভর করছে আপনি কোন চার্ট ইউজ করবেন। আমি এখানে মান্থলি চার্ট থেকে দেখাচ্ছি, এই কারণে যেহেতু মান্থলি চার্টে আপনার নয়েজ কম থাকে, এখানে প্যাটার্নগুলো ধরতে সুবিধা হবে, বাট এই সেম প্যাটার্ন আপনার সব দিকেই কাজ করে। তো এটা আমার ইউরো ইউএসডির মান্থলি চার্ট। আমি এখান থেকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, আমি মেজর যে মুভমেন্টগুলো হয়েছে, আমি যদি বাম দিক থেকে আসি, লেফট সাইড থেকে আসি, ঠিক আছে, আমি লেফট সাইড থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ট্রেডটা এই নিচে ছিল, এই নিচ থেকে উপরের দিকে উঠে আসলো, আবার সে নিচের দিকে নামলো, আবার সে উপরের দিকে উঠলো। তার মানে কি, এই মুভমেন্ট যে সাপ মুভমেন্টগুলো হচ্ছে, এই সাপ মুভমেন্টের প্রতিটার শেষ পয়েন্টে কি ঘটনা ঘটছে বা কি গল্পটা ঘটছে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। যেমন ধরেন আমি এখন আলোচনা করি ফার্স্টে একদম লেটেস্ট থেকে আসি, এই জায়গাটা। ঠিক আছে, এখানে কি হচ্ছে, আগে একটা বুলিশ ক্যান্ডেল, মানে এখানে একটা আপার ট্রেন্ড ছিল, স্ট্রং আপার ট্রেন্ড ছিল। আপার ট্রেন্ডের পরে এখন কি হচ্ছে, একটা ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড এখানে আসতেছে। এই ডাউন ট্রেন্ডটা যখন আসতেছে, তখন আমি এখানে দেখার চেষ্টা করি যে আসলে কি এখানে আমার ডাউন ট্রেন্ড যখন শুরু হয়েছে, তখন ক্যান্ডেল আমাকে কোনো প্যাটার্ন দিয়েছিল। আমরা যদি একটু লক্ষ্য করি, আমি একটু এটাকে বড় করে নিই, এই জায়গাটা আমি আলোচনা করছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এগুলো তো বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলগুলো হলো বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলের পরে আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা ছোট বুলিশ ক্যান্ডেল রয়েছে, তার পাশে কি রয়েছে, একটা বেয়ারিশ ক্যান্ডেল রয়েছে। এবং বেয়ারিশ ক্যান্ডেলটা কি করেছে, আগের যে বুলিশ ক্যান্ডেলটা ছিল তাকে কাভার করে অনেক দূর নিচে নেমে আসছে, তার মানে কি তাকে খেয়ে ফেলেছে। এটা কোন প্যাটার্ন, এটা হলো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। আপনি দেখেন বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের সময় আমি কি বলেছিলাম, যে এখানে একটা আপার স্ট্রং আপার ট্রেন্ড থাকবে। দেখেন স্ট্রং আপার ট্রেন্ড আছে, সবুজ ক্যান্ডেল নির্দেশ করতেছে যে উপরের দিকে যাচ্ছে, এবং আপনার এখানে হায়ার হাই এবং হায়ার লো এটাও নির্দেশ করতেছে আপনি আপার ট্রেন্ডে আছেন। আপার ট্রেন্ডের যে বৈশিষ্ট্য যখন আমরা পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে যখন হায়ার হাই এবং হায়ার লো তৈরি হবে, তখন আপনি বলতে পারেন সেটা আপার ট্রেন্ডে আছে। কিন্তু এখন আপনি এখানে দেখেন যে এখানে আপনার কি হচ্ছে, হায়ার হাইও তৈরি হয় নাই, হায়ার লো তৈরি হয় না, বরং উল্টাটা ঘটেছে, এখানে আপনার লোয়ার লো তৈরি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটা নিচের দিকে আছে। তার মানে কি এখন ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে। কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট এর ইন্ডিকেশন আমরা কি করে পেয়েছিলাম, এখানে আমরা ইন্ডিকেশন পেয়েছিলাম যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল, যে বুলিশ ক্যান্ডেলটা একটু ছোট ছিল, এবং তার চেয়ে বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল এই বুলিশ ক্যান্ডেলটাকে খেয়ে ফেলেছিল। অর্থাৎ এখানে একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়ে আমাকে বলছিল যে মার্কেট নিচের দিকে যেতে পারে। তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমাকে বললো যে আমার এখানে নিচের দিকে যেতে পারে। এখন এই সাথে যদি আমি আরেকটা জিনিস যুক্ত করি, দেখেন সুন্দর করে এখানে যদি আমি
আরো কনফার্মেশন পেতে চাই, এটা তুমি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বা আপনি বলতে পারেন যে যখন মার্কেটটা এরকম জায়গায় ছিল তখন আমি কি করে শিওর হব যে এটা নিচের দিকে যাবে, তাই না? যে এখানে মনে করেন যখন একটা লাইভ চার্টে আমাদের সমস্যাটা কোন জায়গায় হয়, লাইভ চার্টে আমাদের সমস্যা হয় আমরা বুঝতে পারি না যে আসলে কি এখন এটা নিচের দিকে যাবে। যেমন ধরুন যে যখন আমি এই জিনিসটা দেখবো, দেখার সাথে সাথে আমি কনফিউশনে পড়বো যে এখন তো একটা স্ট্রং মার্কেটে আছে, কিন্তু এখানে একটা কি হচ্ছে, বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলো, তো এখানে কি আসলে নিচের দিকে যাবে? তখন আমাকে চিন্তা করতে হবে, একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলো, এর সাথে যদি আমি অন্য কোনো কনফার্মেশন পাই, ঠিক আছে, এখন আমি দেখি যে অন্য কিছু কনফার্মেশন পাই কিনা। যদি আমি একটু লক্ষ্য করি তাহলে এখানে আমি দেখতে পাবো যে এখানে যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার ট্রাই করি তাহলে এখানে কি হবে, মনে করেন যে আমি এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে চাই। সাপোর্ট রেজিস্ট্যান্স সহজ বুদ্ধি হলো, আপনি প্রথমে লাইন চার্টে চলে যান, লাইন চার্টে গিয়ে আমি সুন্দর করে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমি এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা আঁকছি তখন কিন্তু আমি জানি না যে পরবর্তীতে কি হতে যাচ্ছে। ঠিক আছে, এটা লাইভ চার্ট, আমি আপনাকে লাইভ চার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো এখন যেটা হচ্ছে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করতেছি, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ঠিক ততটুকু ইনফরমেশনের বেসিস, এই যে এটা লো টাচ করে এখানে একটা, আমি এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতেছি, অর্থাৎ এখান থেকে প্রাইসটা বাউন্স ব্যাক করতে পারে, এবং এরকম একটা জায়গা, মানে এরকম একটা জোন আমি এখানে তৈরি করলাম। কখনো সাপোর্ট রেজিস্ট্যান্স একদম স্ট্রং একটা লাইন হয় না, সবসময় একটা জোন হিসাবে কাজ করে। সো এরকম আমি একটা জোন তৈরি করলাম, যে আমি ধরে নিলাম যে যখন এই জিনিসটা এরকম কাছাকাছি আসবে, অর্থাৎ প্রাইসটা এর কাছাকাছি আসবে, তখন এইখানে মার্কেট ট্রেন্ড রিভার্স হতে পারে। কেন হতে পারে? কারণ এখানে উপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন স্ট্রং রেজিস্ট্যান্স, কেন রেজিস্ট্যান্স? এই কারণে যে মার্কেট যখন এখান থেকে নিচের দিকে নেমে আসছিল, এখানে বাধা খেয়ে উপরের দিকে উঠে গেছিল, আবার এখানে বাধা খেয়ে উপরের দিকে উঠে গেছিল, আবার এখানে বাধা খেয়ে উপরের দিকে উঠে গেছিল, আপনার তিনটা জায়গায় মেজর বাধা পেল। কিন্তু যখন এটা ভেঙেছিল তখন স্ট্রং ভাবে ভেঙে আসছিল, তার মানে কি এই জোনটা একটা ভালো স্ট্রং কি করছে, রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। যেহেতু আমরা জানি যখন সাপোর্ট ভেঙে যায় তখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যেহেতু এই জায়গাটাতে আমার একটা স্ট্রং সাপোর্ট ছিল, যার কারণে আমাকে আগে বলতেছিল যে এই জায়গাটা স্ট্রং সাপোর্ট, যখন স্ট্রং সাপোর্টটা ভেঙে গেল তার মানে আমি এখন এক্সপেক্ট করতে পারি এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। করবেই যে তার কোনো গ্যারান্টি নেই, বাট করার পসিবিলিটিটা বেশি। তাহলে আমার কাছে এখনো দুইটা কনফার্মেশন থাকলো, একটা হলো আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা একটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনে আপনার কি হলো, যদি রেজিস্ট্যান্স জোন তৈরি হলো, দেখেন এখানে খুব সুন্দর এই রেজিস্ট্যান্স জোনটাতে কি হলো, একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলো। তার মানে কি আপনি বুঝতে পারলেন যে এইখানে আপনার দুটা কনফ্লুয়েন্স পেলেন। এখন আপনি যদি ট্রেন লাইনটাও দেখেন, আপনি যদি উপর থেকে দেখেন যে এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইনও আঁকি, ট্রেন লাইনটাও কিন্তু অনেকটা ওই জিনিসটাকেই সাপোর্ট করছে, অর্থাৎ ওর কাছাকাছি কিন্তু চলে আসছে। তার মানে কি আপনি এখানে অনেকগুলো কনফার্মেশন পাচ্ছেন যে কি করে আমার এই জায়গাটাতে রিভার্স করার পসিবিলিটি বেশি আছে। আপনি এখন ট্রেন লাইন না, আপনি মনে করেন এখন অন্য কোনো টুল ইউজ করতে চান। ফর এক্সাম্পল আমার প্রিয় জিনিস হলো ফিবোনাচ্চি। সো মনে করেন আমি এই লেটেস্ট হায়ার হাই এবং হায়ার লো থেকে আমি এখানে একটা ফিবোনাচ্চি আঁকলাম, তাহলেও কিন্তু দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যদি আমি একটু এখানে ঠিকভাবে, তাহলে আপনি এখানে দেখেন যে 50 জোন, আমরা জানি যে 50 জোনটা একটা রিভার্সাল জোন হিসেবে কাজ করে থাকে, 50, 61 এই সমস্ত প্যাটার্নগুলো। সো এটা আমি পরে আলোচনা করবো। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কনফ্লুয়েন্স আমি পেয়েছিলাম এখানে, যখন আমার এই রকমের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল, অর্থাৎ বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছিল। সো এই জায়গাতে আমি ডেফিনেটলি একটা কি করতে পারতাম, সেল এন্ট্রি নিতে পারতাম, যার স্টপ লসটা হতো এর মাথার উপরে, এবং এইখানে যে আমি রিস্কটুকু নিলাম তার দ্বিগুণ রিস্ক আমি এখানে অবশ্যই নিতে পারতাম। তাই যদি আমি করতাম তাহলে এখানে দেখা যেত যে আমি যদি মনে করেন এখানে 500 পিপ আছে, আমি যদি 1000 পিপ টার্গেট করি, বা 500 বা 1.5 বা 1:1, এটা ডিপেন্ড করছে আপনার রিস্ক যদি আপনার মানি ম্যানেজমেন্টের উপরে, তাহলে কিন্তু আপনি থেকে সুন্দর মান্থলি চার্টে একটা বড় টাইম ফ্রেম থেকে ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এই গেল আমার এই জায়গাটা নিয়ে। আমি এখন প্রত্যেকটা নিয়ে আলোচনা করি একটু একটু করে। সো আমি যদি এখন এখানে আসি যে তারপরের জোনটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এখন পরের জোনটা বলতে বোঝাচ্ছি যে মেজর কোন জায়গা থেকে মার্কেটটা দিক চেঞ্জ করেছিল, এই জোনটা থেকে মার্কেট দিক চেঞ্জ করেছিল, তাই না? এখানে কি হয়েছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে নেমে আসছিল, তারপর অনেক দিন ধরে সে কনসলিডেট করেছে। ঠিক আছে, কনসলিডেটের মধ্যে এখন আপনাকে দেখেন, আমি ফলস সিগন্যালের কথা আগেও বলেছি, এখন আমি বলতেছি, যখন মার্কেটে এরকম স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল, আপনি বলতে পারেন স্ট্রং ডাউন ট্রেন্ডের পরে এখানে কি হচ্ছে, একটা রিভার্স ক্যান্ডেল তৈরি হচ্ছে বুলিশ, এবং এই জিনিসটা কি অনেকটা টুইজার বটমের মতো, তাই না? টুইজার বটমে কি হয় যে একই রকমের ক্যান্ডেল থাকে, এই ক্যান্ডেলটা কিন্তু দেখতে একই রকম। আর আমরা জানি যে টুইজার বটম তৈরি হয় যখন, তখন কি নির্দেশ করে থাকে যে এই যে ডাউন ট্রেন্ডটা ছিল, এই ডাউন ট্রেন্ডের শক্তিটা কমে আসছে, সেটা রিভার্স হতেও পারে অথবা কিছুটা রেস্ট নিতে পারে। এই দেখেন সে কিন্তু রেস্ট নিচ্ছে, সে অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছে, অনেক কনসিডার করছে, এগুলো কিন্তু এক একটা মান্থলি চার্ট, তাই না? মান্থলি ক্যান্ডেলসটা মানে সে এক বছর খানেক ধরে, মানে 2014 থেকে 2016 পর্যন্ত সে কনসলিডেটই করেছিল। সো এই জায়গাটাতে যখন আমি বড় ফান্ডে আমি দেখছি এটা একটা মার্কেট কনসলিডেট করছে, তার মানে কি এই জিনিসগুলো আপনার মার্কেটে এটা নির্দেশ করছে যে আপনি এখন কনসলিডেশন পিরিয়ড যাচ্ছে, এখন কনসলিডেশনের পিরিয়ডে আপনাকে সেই অ্যানালাইসিসটা ইউজ করতে হবে যেটা আপনার কনসলিডেট মার্কেটে কাজ করবে। তো যাই হোক, সেটা আমি আলোচনা করব। এখন এই লাস্টলি দেখেন, এই লাস্টলি যেটা আমি দেখতে পাচ্ছি যে এইখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে কি হয়েছে, একটা ছোট বেয়ারিশ ক্যান্ডেল রয়েছে এবং তারপরে একটা বড়
বুলিশ ক্যান্ডেল রয়েছে। এই বুলিশ ক্যান্ডেলটা কি করছে, আপনার মার্কেটের দিক চেঞ্জ করে দিয়েছে, মার্কেটের দিক চেঞ্জ করে দিয়ে তারপর এখানে একটা কনফার্মেশন দিয়ে উপরের দিকে উঠে গেছে। অর্থাৎ এখানেও কিন্তু আপনার একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছিল, যে বুলিশ এনগালফিং প্যাটার্ন আপনাকে নির্দেশ করছিল যেটা এখন উপরের দিকে যেতে পারে। তার মানে কি, আপনার এখানে দুটো কনফার্মেশন ছিল, একটা হলো টুইজার বটম, এটা আপনার ছিল বুলিশ এনগালফিং প্যাটার্ন, এবং তারপরে হলো কি, আপনি যখন দেখতে পেলেন যে মার্কেট উপরের দিকে ওটা শুরু করেছে এবং একটা কনফার্মেশন নিয়ে গেল যে এটাকে টাচ করে আবার উপরের দিকে উঠলো, তখন কিন্তু আপনি এখানে সুন্দর এই ক্যান্ডেলস্টিকের নিচে একটা এন্ট্রি নিতে দিতে পারেন। অর্থাৎ এখানে স্টপ লস সেট করে আপনি উপরের দিকে টার্গেট করে একটা ট্রেড নিতে পারেন। কিংবা এই মার্কেট যখন কনসোলিডেট করছিল, মার্কেট তো নিচের দিকে যখন ছিল, নিচের দিকে থাকা মানে কি, এটা আপনার তখন একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সাপোর্টে টাচ করে উপরের দিকে ওঠার পসিবিলিটিটা বেশি হয়, উপরের দিকে উঠে এই মিড টার্ম যে রেজিস্ট্যান্সের বাদ হয়ে নিচের দিকে এসে যাবে, অথবা এটা ভেঙে উপরের দিকে চলে যাবে। যেহেতু আমি এখানে ইন্ডিকেশন পেয়েছিলাম যে একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, তার মানে কি এটা উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটিটা ছিল। তো এইটা হলো এই জোনটার ব্যাপার। এখানে আপনার দেখেন যে একদম স্ট্রেট ডিরেক্ট ফরওয়ার্ড এখানে এখানকার মতো ইন্ডিকেশন পান নাই, কিন্তু তারপরও মার্কেটে যদি আপনি গতিবিধি লক্ষ্য করতেন, আপনাকে ইন্ডিকেশন করছিল। এবং এটা যদি আপনি আরও ভালোভাবে অ্যানালাইসিস করেন, যখন আপনি ডাইভারজেন্স সম্পর্কে আপনার নলেজ হবে, তখন দেখতে পাবেন যে এখানে একটা হিডেন ডাইভারজেন্স তৈরি হয়েছিল, যে ডাইভারজেন্সের কারণে মার্কেট উপরে যাওয়ার দিকে যাওয়ার পসিবিলিটি বেশি ছিল, যেটা আমি পরবর্তীতে আলোচনা করবো। বাট এটুকু যে নলেজ আমরা গেদার করেছি, সেখান থেকে আমি এটা বলতে পারি যে ঠিক আছে, আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নির্দেশ করছিল যে মার্কেট উপরের দিকে বা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা পরবর্তী জোনটাতে আসি। পরবর্তী যে জোন, সেটা হলো এই জোনটা। এখানেও যদি লক্ষ্য করে থাকেন, এখানেও দেখবেন যে একটা স্ট্রং আপার ট্রেন্ড ছিল, এখানে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে যাচ্ছিল, কিন্তু তারপরে কি হলো, এখানে একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হলো। এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল ছোট, তাকে বড় করে খেয়ে ফেললো একটা বেয়ারিশ ক্যান্ডেল। সো এখানেও কিন্তু আপনার একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন পেলেন, তারপরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে নেমে আসলো। ঠিক আছে, এবার আমরা আসি পরবর্তী জোনটাতে কি হচ্ছে। আমরা যদি এই জায়গাটাতে লক্ষ্য করে থাকি, এখান থেকে মার্কেট টার্ন করেছিল। এখানকার টার্ন করার মেজর যে জিনিসটা ছিল, সেটা ছিল এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল, যেখানে দুইবার আগে টাচ করেছিল, এখানে টাচ করে উপরের দিকে উঠেছিল, আবার এখানে টাচ করে উপরের দিকে উঠেছিল। তো এই জায়গায় যখন আসলো, তখন আমি এখানে এক্সপেক্ট করতে পারি যে এখানে উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটা বেশি। ঠিক আছে, এখানে যে জিনিসটা হয়েছে, এখানে একদম ক্লিয়ার কাট কোনো ইন্ডিকেশন কিন্তু আপনি পান নাই। সবসময় যে আপনি একদম ক্লিয়ার কাট ইন্ডিকেশন পাবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার মানে হলো কি, এই জায়গাটাতে আপনি ক্যান্ডেল স্টিকের এখন পর্যন্ত যে প্যাটার্নগুলো শিখেছেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একদম একদম 100% কনফার্ম, যেরকম এখানে পেয়েছিলাম যে বেয়ারিশ ইনগালফিং, এখানে যেরকম পেয়েছিলাম বুলিশ ইনগালফিং, এখানে যেরকম পেয়েছিলাম বেয়ারিশ ইনগালফিং, এখানে কিন্তু এরকম কোনো প্যাটার্ন পাইনি। বাট তারপর মার্কেট উপরের দিকে উঠে গেছে। এবং এখানে আরেকটা জিনিস পরে, এখানে কিন্তু একটা কি হয়েছিল, এটা আপ ট্রেন্ড ছিল, এখানে একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছিল, কিন্তু তারপরে মার্কেট কিন্তু নিচে না নেমে উপরের দিকে গেছে। তার মানে আপনার প্যাটার্ন যে সবসময় তৈরি হলে, এখানে তৈরি হলে যে আপনি 100% যত টাকা আছেন তা নিয়ে ঝাঁপাই পড়বেন, তা কিন্তু না। আপনাকে এর সাথে সাথে আপনার অন্য অ্যানালাইসিসগুলো করতে হবে। অ্যানালাইসিসগুলো করে তার সাথে সাথে আপনাকে কনফার্মেশন নিতে হবে। যেমন ধরেন, যেখানে কিন্তু আপনার কোনো ট্রেন লাইন কনফার্মেশন নেই, এখানে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ওইভাবে নাই। ঠিক আছে, বা মার্কেটে আপনার অন্যান্য ইন্ডিকেটর যেগুলো আপনি ইউজ করে থাকেন, অ্যানালাইসিস টুলস ইউজ করে থাকেন, সেগুলো যদি খাপ না খায়, খাপ খেতেও পারে, খাপ না মানে না খাপ খাওয়ার চান্সও থাকতে পারে। বাট তার মানে এই না যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো মানেই সবসময় সেটা ফলো করবে। এটা আপনার এটা প্রবাবিলিটির মতো, যে 80% ক্ষেত্রে কাজ করবে বা 60% ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, তো এখন আমরা পরবর্তী ইয়েতে আসি, পরবর্তী জোনটাতে আসি। পরবর্তী জোনটা আপনার যদি আমি এখান থেকে দেখি, এইটা ঠিক আছে, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে আপনার ক্যান্ডেল উপরের দিকে উঠে আসছিল, এসে তারপরে কি করছিল, ক্লিয়ার কোনো প্যাটার্ন কিন্তু এখানে দেয় নাই। এখানে অনেকক্ষণ মুভ করার পরে তারপর নিচের দিকে নেমে আসছিল। সো এই দুটো জায়গাতে আমার ক্লিয়ার প্যাটার্ন ওইভাবে আমি পাচ্ছি না। বাট তারপরে জোনটাতে দেখেন, এইটাতে দেখেন, এখানে কিন্তু খুবই সুন্দর, সরি, যদি আমি এখানে আপ ট্রেন্ডটাকে ফলো করি, এই আপ ট্রেন্ডে কিন্তু খুবই সুন্দর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ছিল। কি প্যান্ডেল ছিল, এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, তারপরে কি হয়েছে, এখানে একটা অনিশ্চয়তা ক্যান্ডেল তৈরি হয়েছিল ছোট একটা, এখানে কনফিউজ মার্কেট, উপরে যাবে না নিচে যাবে, নিচে যেতেও পারে উপরে যেতে পারে। তারপরে কি হলো, বুলিশ বড় ক্যান্ডেল তৈরি হলো, যেটা প্রথম ক্যান্ডেলের অর্ধেকের থেকে উপরে ক্লোজ হয়েছে। তার মানে কি, এই তিনটা সমন্বয় কিন্তু আপনার কি হলো, একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো। এটাকে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি, এটা হলো আপনার বেয়ারিশ ট্রেন্ডের পরে, অর্থাৎ ব্ল্যাক এর পরে হোয়াইট তৈরি হচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারি মর্নিং স্টার। সো এরপরে কিন্তু মার্কেট উপরের দিকে নেমে আসছে। এখন আমরা তার আগেরটাতে পৌঁছাই, এই জায়গাটাতে। তাহলে এখানেও কিন্তু আমি একইভাবে দেখতে পাচ্ছি, একটা আপার ট্রেন্ড ছিল, এখানে ছোট বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, তারপর একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, এটাকে ইনগালফ করে ফেললো, তার মানে এটা বেয়ারিশ এনগালফিং, তার মানে এখানে ঠিকভাবে কাজ করলো। তারপরে এখানেও আসি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টুইজার টপের মতো তৈরি হচ্ছে, দুটো একই রকমের ক্যান্ডেল পাশাপাশি তৈরি হয়েছিল। একদম এক্স্যাক্টলি যে পাশাপাশি তৈরি হয়েছিল তা না, বাট একই সময় এরকম দুটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, যেটা মার্কেট সেন্টিমেন্ট নির্দেশ করে যে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো তার আগেরটাতে যদি আসি, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো যে এখানে কি হয়েছিল, যে একটা বেয়ারিশ ক্যান্ডেল ছিল, এখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল, বেয়ারিশ ক্যান্ডেলের পরে এখানে ছোট একটা অনিশ্চয়তা ক্যান্ডেল তৈরি হলো, তারপরে একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, তারপরে মার্কেটটা উপরের দিকে শিফট হয়ে গেল। সো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 10টার মতো আপনি অ্যানালিসিস করলাম, যে যেখানে মার্কেট
একদম সাডেনলি মুভ হয়ে একদম উপরের দিক থেকে নিচের দিকে বা নিচের দিক থেকে উপরের দিকে গেছে, দেখতে পেলাম যে এই 10টার মধ্যে আপনার 3-4টা হয়তো একদম ক্লিয়ার ইন্ডিকেশন দেয়নি, বাট 5টা আপনাকে অর্থাৎ 50% কিন্তু আপনাকে একদম ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছে, 5টারও বেশি ইন্ডিকেশন দিয়েছে। আমি যা একদম সেফ সাইড থাকার জন্য বললাম যে 5টারও বেশিতে আপনার কি করছে, আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট এখন চেঞ্জ হতে পারে। সো এইভাবে আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলোকে কাজে লাগায়, যেমন ধরেন যে আপনি যদি ট্রেন লাইন ইউজ করেন, যদি আপনি এখানে একটা ট্রেন লাইন আঁকতেন, ঠিক আছে, তার মানে যখন আপনি দেখলেন যে এই জায়গায় একটা ট্রেন্ড লাইন তৈরি হলো, ট্রেন্ড লাইনের পরবর্তী এই জায়গাটাতে কি হলো, আপনার ট্রেন্ড লাইনের সাথে আপনার প্যাটার্ন মিলে গেল, তারপরে এখান থেকে আপনার সেল ট্রেড না নেওয়ার কোনো কারণ নাই, তাই না? সেল ট্রেড কেন নেবেন না? কারণ একটা ট্রেন লাইনে আপনি বাধা পাচ্ছেন। আমি জানি যে ট্রেন লাইনে বাধা পেয়ে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যেখানে সে একবার নিচের দিকে নেমে উপরের দিকে টাচ করে আবার নিচের দিকে নেমে আসছে, তার মানে এই জোনটা আপনার সুন্দর একটা স্ট্রং ট্রেন লাইন হিসেবে কাজ, সরি আপনার একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। সো এই রেজিস্ট্যান্সে যেখানে আপনার একটা সুন্দর একটা এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হলো, সেখান থেকে আপনি ট্রেড না নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? সো এইভাবে আপনি ট্রেন লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই তিনটার সমন্বয়ে আপাতত ট্রেডটা প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আমি যখন আপনাদেরকে আরও ট্রেডিং টুলস নিয়ে আলোচনা করব, ট্রেডিং টুলসের মধ্যে রয়েছে ক্যান্ডেলস্টিক, পরবর্তীতে আমি যে জিনিসগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে ট্রেডিং ইন্ডিকেটর এবং ফিবোনাচি টুল। ট্রেডিং ইন্ডিকেটর আমি আগে বলেছিলাম যে অনেক রকমের ট্রেডিং ইন্ডিকেটর রয়েছে, যে ট্রেন্ড শনাক্ত করার জন্য একটা কিছু ইন্ডিকেটর রয়েছে, যেমন মুভিং এভারেজ, বলিঞ্জার ব্যান্ড, এবং অসিলেটরি ইন্ডিকেটর রয়েছে যেমন আরএসআই, স্ট্যাটিস্টিক, যেগুলো। তো আমি সবগুলো ইন্ডিকেটর সম্পর্কে সবগুলো ডিটেলসে বলতে গেলে আমার অনেক টাইম লাগবে। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে ইন্ডিকেটর সম্পর্কে জ্ঞান দেওয়া না, কারণ ইন্ডিকেটর সম্পর্কে প্রচুর প্রচুর ভিডিও আপনার অলরেডি ইউটিউবে আছে, বাংলাও আছে, ইংলিশেও আছে। সেগুলো দেখে দেখে আপনি শিখতে পারেন যে এক একটা ইন্ডিকেটর কীভাবে কাজ করে, বা এক একটা ইন্ডিকেটর দিয়ে কী করে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারা যায়। আমি যেহেতু আপনাকে বেসিক একটা আইডিয়া দিয়ে দিতে চাচ্ছি, তারপর আমি সেই বেসিক আইডিয়া দিয়ে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা আপনাদেরকে শেখাতে চাচ্ছি। এই জন্য আমি এখানে সবচেয়ে বহুল ব্যবহৃত যে ইন্ডিকেটরগুলো সেগুলো এখানে ইউজ করতেছি। মুভিং এবারে যেমন বলিঞ্জার ব্যান্ড, সবাই এই ইন্ডিকেটরটা কোনো কোনো সময় ইউজ করেছে। এবং আমি সত্যি কথা বলি, এই মুভিং এবারে যেমন বলিঞ্জার ব্যান্ড দিয়েই কিন্তু আপনি এমন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন যে স্ট্র্যাটেজি কিন্তু আপনার সম্পূর্ণ সাকসেসফুলভাবে আপনাকে ট্রেডিং লাইফে সহায়তা করতে পারে। তার সাথে যদি আপনি আরএসআই বা স্টোক্যাস্টিক ইউজ করে থাকেন, তার মানে কি আপনি ট্রেন্ড শনাক্ত করার জন্য ইন্ডিকেটর ইউজ করলেন, দোলন শনাক্ত করার জন্য ইন্ডিকেটর ইউজ করলেন, এবং তার সাথে সাথে আপনি যদি ফিবোনাচি টুলস ইউজ করতে পারেন বা গান চার্ট ইউজ করতে পারেন, যেটা আপনার সুবিধা। সবাই সাধারণত ফিবোনাচি টুলস ইউজ করে থাকে, কারণ এটা ইউজ করা একটু সুবিধা এবং এটার উপর সবার ভরসা একটু বেশি। আমি পার্সোনালি এই টুলস দিয়েই সাধারণত ট্রেড করে থাকি, এবং এটা দিয়ে আমি মোটামুটি এতদিন ধরে সফল হয়ে আসছি। তার সাথে সাথে আমার কনফার্মেশন হিসেবে আমার ট্রেন্ড কিছু ইন্ডিকেটর থাকে, যখন আমার দরকার তখন সেই ইন্ডিকেটরগুলো আমি ইউজ করি। কিন্তু ইন্ডিকেটর ইউজ করা মানে এই না যে শুধুমাত্র এই ইন্ডিকেটরের উপরে আমি ডিপেন্ড করবো, যে ইন্ডিকেটর ছাড়া আমি আর কোনো কিছুর উপর বিলিভ করবো না। এই ইন্ডিকেটর কিন্তু একটা মাত্র কোনো একটা কারণ যে মার্কেট এদিকে যেতে পারে, ঠিক আছে? অনেকগুলো অ্যানালাইসিস রয়েছে। দেখেন, আপনাকে আমি আবার প্রথম থেকে বলি, ফরেক্স তিনটা জিনিসের উপর নির্ভর করছে: টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে? টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কিন্তু আপনার এই জিনিসগুলো পড়তেছে, ইন্ডিকেটর, ফিবোনাচি টুল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই জিনিসগুলো, ঠিক আছে? তার মানে কি, এটা বড় জিনিসের একটা স্মল পার্ট হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ 1/3 একটা পার্ট হলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। এই 1/3 একটা পার্ট হলো আপনার ট্রেডিং ইন্ডিকেটর, তাই না? আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে শুধু আপনি যদি ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে বুঝে থাকেন, এবং ট্রেডিং ইন্ডিকেটরের মধ্যে আপনি যদি মাত্র মুভিং এভারেজ দিয়ে বুঝে থাকেন, তার মানে কি, আপনি ট্রেডিং ইন্ডিকেটর এবং তারও অনেকগুলো ভাগের একটা ভাগ মুভিং এভারেজ নিয়ে আপনি কাজ করছেন। তার মানে শুধু মুভিং এভারেজ নিয়ে আপনি যখন ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই তার সাথে সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নলেজ থাকতেই হবে। তার সাথে সাথে ফান্ডামেন্টাল এবং মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তখন কিন্তু আপনি মুভিং এভারেজ বেস যে সমস্ত স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি নিয়ে সফল হতে পারেন। সবাই বলে থাকে বা অনেকে বলে থাকে যে শুধুমাত্র মুভিং এভারেজ ক্রস ওভার এটা দিয়ে খুব সুন্দর স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায়। ইভেন আমিও এটা বিলিভ করি, ঠিক আছে? আমি যখন প্রথম দিকে ট্রেড করতাম তখন কিন্তু আমি এই জিনিসগুলো বিলিভ করতাম না। কেন বিলিভ করতাম না? আমি দেখছি আমাকে বলতেছে যে বলিঞ্জার ব্যান্ড, মুভিং এভারেজ, আরএসআই, স্টোক্যাস্টিক দিয়ে খুব সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায়, এবং ফ্রি স্ট্র্যাটেজি অনলাইনে দেওয়া আছে। আমি ওগুলো নিয়ে যখন কাজ করতে যেতাম তখন দেখা যেত যে আমি লস করছি, ঠিক আছে? ডেমোর হয়তো আমি লাভ করছি, যখন আমি রিয়েল টাইমে গেলাম তখন আমি লস করলাম, ঠিক আছে? তখন আমি বিলিভ করতাম যে না, এইগুলা স্টোক্যাস্টিক, মুভিং এভারেজ, বলিঞ্জার ব্যান্ড, এগুলো দিয়ে যে স্ট্র্যাটেজি তৈরি হয় সেইগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রফিট করা সম্ভব না। কিন্তু ব্যাপার কিন্তু এইখানে না, ব্যাপার হলো আপনি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে ধরলেন, তার সাথে সাথে মার্কেট সেন্টিমেন্ট যেটা আছে সেটা ধরতে পারেন নাই। আমি ধরতে পারতাম না, মার্কেট সেন্টিমেন্ট ধরতে পারতাম না বলে দেখা গেল যে আমাদের মতো যারা নবি ট্রেডার, তাহলে আমরা 22 ট্রেড বসালাম, দেখা গেল যে মার্কেট সেন্টিমেন্ট পুরো উল্টা দিকে ঘুরে বেয়ারিশ ট্রেড বসে গেল। অর্থাৎ এইখানেই হলো আপনার উইনিং এবং লুজিং এর মধ্যে ডিফারেন্স। অর্থাৎ আপনি ওকে বুঝতে হবে শুধুমাত্র একটা জিনিস নির্ভর হলে আপনাকে হবে না, এর সাথে সাথে আপনাকে সার্বিক একটা আইডিয়া থাকতে হবে। এবং আপনি যদি কিছু কিছু মার্কেট থেকে শিখতে পারেন যে হ্যাঁ, এই জায়গাগুলোতে এরকমভাবে আগে ঘটনা ঘটেছে। এই জন্য আমি সবসময় বলে থাকি যে যত বেশি টাইম আপনি স্পেন্ড করবেন
তত বেশি আপনি শিখতে পারবেন। ঠিক আছে, মার্কেটে আগের চার্ট আপনি অ্যানালাইসিস করেন, মার্কেট বন্ধ থাকলে আপনি মার্কেটের প্রিভিয়াস চার্টে গিয়ে দেখেন যে কী ঘটনা ঘটেছে, আপনি গল্পগুলো সাজানোর চেষ্টা করেন। ঠিক আছে, আপনি ইন্ডিকেটর কী করে বিহেভ করতেছে দেখেন, আপনি এই টেন ইন্ডিকেটরগুলো তো আপনার ল্যাগিং ইন্ডিকেটর, তাই না? ল্যাগিং ইন্ডিকেটরগুলো দিয়ে কিন্তু আপনি প্রিভিয়াস চার্টে খুব ভালো বুঝতে পারবেন, কিন্তু লাইভ চার্টে গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কনফিউশন হয়ে যাবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ইন্ডিকেটরগুলো যখন ইউজ করবেন তখন আপনি কি করবেন, আপনি ঢেকে রাখবেন যে পরবর্তীতে কি হচ্ছে আমি দেখবো না। এটা গেম খেলার মতো আর কি, যা উপরে দিকে গেল না নিচের দিকে গেল, দেখি আমি পারি কিনা। ঠিক আছে, এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা এক্সাম্পল দেখাই, যদি আপনি মনে করেন যে ফর এক্সাম্পল আমি আগে এটাকে একটু ক্লিয়ার করে নিই, যে মনে করেন যে এরকম একটা ক্লিয়ার চার্ট আমার কাছে আছে। ঠিক আছে, আমি জানি না যে পরবর্তীতে কি হতে পারে। ঠিক আছে, মনে করেন যে এরকম একটা জায়গা আছে, আপনি একদম রাইটে দেখেন, আমি কিন্তু জানি না পরবর্তীতে কি হতে পারে, কিন্তু আপনি একটা গেস তো করতে পারেন। ঠিক আছে, গেস করে দেখেন যে না, এটা উপরে যাবে না নিচে যাবে, এই ক্যান্ডেলে যেহেতু আমি কোনো ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি না, তো পরবর্তী ক্যান্ডেলে আসি, পরবর্তী ক্যান্ডেলের পরে পরবর্তী ক্যান্ডেলে আসি। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু একটা গেম খেলতে পারেন যে হ্যাঁ আমার ট্রেড হয় কিনা। এছাড়া আপনার ট্রেডিং সিমুলেটর নামে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আপনি আপনি এরকম গেম গেম খেলার মতো না, আপনি ট্রেডিং সিমুলেট করে দেখতে পারেন। ঠিক আছে, সো আমার বলার উদ্দেশ্য হলো আপনি যত বেশি টাইম মার্কেটে ইনভেস্ট করবেন, মার্কেট আপনাকে তত বেশি মার্কেট সম্পর্কে আইডিয়া আপনাকে দিবে। এই জন্য মার্কেট স্পেকুলেশন করা খুবই ইম্পর্টেন্টের ব্যাপার। আপনি যত বেশি মার্কেট সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, মার্কেট আপনাকে তত বেশি শেখাবে। সো আজকে ভিডিওতে এই পর্যন্তই থাক। আশা করি পরবর্তী ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করবো। পরবর্তী ভিডিওতে আমি যে জিনিসগুলো আলোচনা করবো তাতে আপনাদেরকে দেখার আমি ট্রেডিং ইন্ডিকেটার, কিছু বেসিক ট্রেডিং ইন্ডিকেটার দিয়ে আমি সেই ইন্ডিকেটার এবং ফিবোনাচি টুল এই জিনিসগুলো ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে আপনি এই টুলগুলোর সাহায্যে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে আপনার স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে পারেন, এবং স্ট্র্যাটেজি ডেভেলপ করে আপনি পরবর্তীতে এটাকে আপনার নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন। আমি যে স্ট্র্যাটেজি দেবো সেটাই ফলো করতে হবে তা না, আমি কোনো স্ট্র্যাটেজি দিব না, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমি কোনো রিজিড স্ট্র্যাটেজি দিব না, কিন্তু আপনি যেখান থেকে হবে আমরা একটা কি করবো, এরপরে একটা ওয়ার্কশপ মতো করব। ওয়ার্কশপ বলতে যেটা হবে সেটা হলো যে আমি আপনাদেরকে শিখাই দিলাম যে এইভাবে এইভাবে আমি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। আপনারা আপনি অনলাইনে প্রচুর ওপেন সোর্স পাবেন, কোন সোর্স মানে কোন স্ট্র্যাটেজিটা আপনার সাথে বেশি খাপ খায় সেটা আপনাকে বের করতে হবে। মুভিং অ্যাভারেজ ক্রসওভার আপনার কাছে খাপ খায়, বোলিঞ্জার ব্যান্ড খরচ খায়, নাকি স্টোকাস্টিক আরএসআই বেস ইন্ডিকেটর আপনার সাথে ম্যাচ খায়, নাকি আপনার ফিবোনাচি ম্যাচ খায়। আপনি যে কোনো কিছু নিয়ে আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। ঠিক আছে, কোনো স্ট্র্যাটেজি আপনাকে ফেইলিয়ার করবে না এবং কোন স্ট্র্যাটেজি আপনাকে 100% সাকসেসফুল করবে না, সব কিছু একটা কম্বিনেশন ঘটাতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমার ফেসবুক পেজ বা আমার মেসেজে আমাকে নক করতে পারেন। আমি জানি যে অনেকে আমাকে নক করেছেন এই কয়দিনে, এই 3 মাস 4 মাস আমি অ্যাকচুয়ালি একটু পার্সোনালি বিজি ছিলাম ইন দ্য সেন্স যে আমি দেশে গেছিলাম, প্লাস আমি দেশে গিয়ে আমার কিছু ফ্যামিলি ট্রাভেল হয়েছিল, ফ্যামিলি ট্রাভেল আমার একটু হসপিটালে দৌড়দৌড়ি করা লেগেছিল, এবং এখানে আসার পর আমাকে একটু হসপিটালে দৌড়দৌড়ি করা লেগেছিল, এই জন্য আমি অ্যাকচুয়ালি ওইভাবে এফোর্ট দিতে পারি নাই। তারপরে আমার পার্সোনাল মানে কেরিয়ার জব মানে কেরিয়ারের তো জব আছে আমার, ওই জবের পরে আমি ওইভাবে টাইম বের করতে পারি নাই ট্রেডিং করার পরে। সো যেহেতু আমি এটা সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার জন্য তৈরি করছি, সো আমি চেষ্টা করবো যে আপনারা যদি আমাকে কোনো কোয়েশ্চেন করেন আমি সেটা অ্যান্সার দেওয়া। এবং ইনবক্সে এত মেসেজ আসছে যে আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছে গ্রেটফুল, আপনারা এই ভিডিওগুলো এত ভালো করে দেখছেন, এত ইউটিউব কমেন্ট করছেন এবং আপনি মেসেজ পাঠাচ্ছেন। এগুলো আমাকে ইন্সপায়ার করেছে বলেই আমি আমার এই ভিডিওটা বানালাম, কারণ এতজন বারবার আমাকে জিজ্ঞেস করছেন যে ভিডিও কবে দিবেন, আপনার ভিডিওগুলো মিস করছি। সো আমি এটা বানালাম, এটা আপনাদের জন্য বানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই দেখবেন, কারণ এতে আপনার সুবিধা হবে বুঝতে। আমি একটা সিকোয়েন্স অনুযায়ী বানানোর চেষ্টা করছি, যাতে কেউ নতুন আসলে যাতে একদম 1 নম্বর থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আসলে এটা ক্লিয়ার হয়ে যায় যে বেসিক ধারণাগুলো এইগুলা মোটামুটি দেয়া আছে। তো আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার, আল্লাহ হাফেজ।